সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা জানি কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বা বোর্ড কর্তৃক নির্দেশক্রমে চান্দিনার রেদওয়ান আহমেদ কলেজ অনলাইন ক্লাস কার্যক্রম চালু রেখেছে। তো যারা এবার পরীক্ষার্থী ছিলেন, তো পরীক্ষার সময় তো এখনও তো সিদ্ধান্ত এবার আসেনি, কিন্তু আমরা আমাদের কলেজ কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের রুটিন করে দিয়েছে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমকে চালু রাখার জন্য। তো যারা এবার পরীক্ষার্থী আছো তারা অবশ্যই আমাদের এই অনলাইন ক্লাসগুলো দেখবে, দেখে তোমরা মন্তব্য করবে এবং তোমাদের সমস্যাগুলো আমাদেরকে জানাবে এবং সেই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ ক্লাস নেব। আমাদের কলেজ কর্তৃপক্ষ বা আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদেরকে রুটিন দিয়ে দিয়েছে আমরা অনলাইন ক্লাস কার্যক্রমগুলো অ্যাক্টিভ করার জন্য, আরও বেশি ক্লাস নেওয়ার জন্য আমাদের রুটিন করে দিয়েছে যে আমরা এইভাবে ক্লাস নেব। এই ক্লাসগুলো কোথায় হবে? আমাদের কলেজে যে পেজ আছে, ফেসবুক আইডি আছে, ওখানে অনেকগুলো আইডিয়া আছে। একটা অনার্সের জন্য আছে, একটা এইচএসসি চান্দিনার রেদওয়ান আহমেদ ব্র্যাকেটের মধ্যে এইচএসসি লেখা আছে, তোমরা এটাতে যাবো। কেমন? আমরা ওখানেই আপলোড করবো। আপলোড করার পরে তোমরা দেখবে, দেখে বিভিন্ন মন্তব্য করবে তোমাদের কি সমস্যা, বুঝতে সমস্যা হয়েছে কিনা। তোমরা যদি দেখো তাহলে আমরা ক্লাসগুলো নিতে আরো উৎসাহিত হই। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা। তো আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বানান নিয়ে আলোচনা করবো। যেমন আমাদের বিভাগের অন্যান্য শিক্ষকরাও কিন্তু ক্লাস নিচ্ছে, তোমরা সবাই ক্লাসগুলো দেখবে। তো আজকে আমি আলোচনা করবো বানান নিয়ে। বানান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, শুধু এটা পরীক্ষার জন্যই নয়, এটা যে কোনো জিনিস, ফার্স্ট পার্ট বলো কিংবা অন্যান্য বিষয়গুলো আমরা যখন বানানে ভুল করি তখন এক্সামিনার এটা কোন দৃষ্টি দেখে যে বানান ভুলটা মনে হয় চোখের সামনে পড়ে, আগে পড়ে। তো আমরা বানান তোমাদের আমরা সিলেবাস দিয়েছি, যেহেতু দ্বিতীয় বর্ষে ক্লাস করার আমাদের সৌভাগ্য হয়নি তোমাদের সাথে। তো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে মূলত 100 নম্বর ছিল। 100-র মধ্যে 60 হলো নির্মিত অংশ আর 40 হলো ব্যাকরণ অংশ। ব্যাকরণের মধ্যে অংশ কি? এখানে 30 হলো ব্যাকরণ আর 10 হলো তোমার পারিভাষিক শব্দ বা একটা অনুবাদ, যে বাংলা অনুবাদ করো, আর এটার সাথে অথবা থাকতে পারে পারিভাষিক শব্দ, এখানে 10। আর বাকি যে 30 আছে এটা পুরোপুরি গ্রামার। এই গ্রামারের মধ্যে বা ব্যাকরণ, এই ব্যাকরণ অংশে বানান হলো 2 নাম্বার। এই বানান সম্পর্কে 5 নাম্বার থাকে। কেমন? তো বানানটা শুধু আমরা পরীক্ষার জন্য, এমনি আমাদের বানানটা শুধু এটা এইচএসসি নয়, এটা যে কোনো জিনিস লেখার জন্য, যে কোনো বিষয় লেখার জন্য, কিংবা আমরা ইউনিভার্সিটিতে যাই কিংবা বিভিন্ন ভর্তি পরীক্ষা যাই, বানান সম্পর্কে দুটো প্রশ্ন থাকতে পারে। তো আজকে আমি তোমাদের বানানের কতগুলো সূত্র দেখাবো। বানান সম্পর্কে 5 থাকে। তো বানানও পরীক্ষা দুইভাবে থাকতে পারে। একটা হলো তোমাদের আসতে পারে বাংলা একাডেমি মানে কর্তৃক প্রদত্ত বা বাংলা একাডেমি কর্তৃক বানানের 5টি নিয়ম, অর্থাৎ অথবা বাংলা বানানের যে কোনো 5টি নিয়ম লেখো। এটার সাথে অথবা দিয়ে থাকবে বা 8টি ভুল বানান থাকবে, এগুলো শুদ্ধ করে লিখতে হবে। যেমন বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো তো জানাবা। যে একটা হলো প্রশ্ন হলো যে বাংলা একাডেমি কর্তৃক বাংলা বানানের 5টি বানান লেখো। এটার সাথে অথবা দিয়ে থাকবে বাংলা বানানের যেগুলো 8টি থাকবে শব্দ থাকবে ভুল বানান, ওখানে তুমি সঠিক বানানগুলো লিখতে হবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে বাংলা বানানের যে 5টি নিয়ম এটা না লিখে অথবা দিয়ে যেটা থাকে 8টি শব্দ থাকে ওই শব্দ বানানগুলো লিখবা। কারণ এটা 1 নম্বর হলেই 1 দিয়ে দিবে, একটা হলেই 1 দিয়ে দিবে। আর ওখানে দাড়ি কম অনেক বিষয় আছে, যে বাংলা বানানের 5টি নিয়ম লেখো। নিয়ম লিখতে গেলে সময় অনেক লাগে। তো আমরা চেষ্টা করবো বাংলা বানানের যে ভুল বানান থাকে এগুলো সঠিক লেখা। তো এই সঠিক বানানে কতগুলো সূত্র আছে, আজকে আমি তোমাদের কিছু সূত্র দেখাবো যাতে আমরা বানান ভুল না করি, যাতে আমরা শুদ্ধভাবে লিখতে পারি। যেমন 1 নম্বর আমি তোমাদেরকে বলি, ধরো এই শব্দগুলো দিয়ে অনেক শব্দ আসে। যেমন এই অঞ্জলি, এই অঞ্জলি শব্দটা দিয়ে অনেকগুলো শব্দ বানান আসতে পারে। যেমন ধরো আমাদের এই অহরহ এই শব্দটা থাকে, শ্রদ্ধা, অঞ্জলি, তারপরে গীতাঞ্জলি, তারপরে এরকম অঞ্জলি শব্দে আরো অনেক শব্দ থাকে, ঠিক আছে? শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এরকম শব্দ থাকে। এখন আসলে এই বানানের ক্ষেত্রে আমরা কি করবো? আমি 2টা শব্দ বললাম যে শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এরকম আরো অনেক শব্দ থাকে অঞ্জলি। এই ক্ষেত্রে দেখো এই অঞ্জলি শব্দটা হলো রস্বইকার দিয়ে, কি দিয়ে? রস্বইকার দিয়ে। এই অঞ্জলি শব্দটা কি দিয়ে? এই রস্বইকার দিয়ে। তাইলে আমরা এই অঞ্জলি শব্দটা যেখানেই ব্যবহার করবো রস্বইকারই ব্যবহার করবো, কখনো দীর্ঘিকার ব্যবহার করবো না। যেহেতু অঞ্জলি শব্দ, এই অঞ্জলি শব্দগুলো জোর হাত, জোর হাতে শ্রদ্ধা নিবেদন করা, মানে অর্ঘ্য দেওয়া। তাইলে অঞ্জলি শব্দটার অর্থ কি? যে জোর হাতে কোনো কিছু
শ্রদ্ধা বা অর্ঘ্য নিবেদন করা। তাহলে এই অঞ্জলি শব্দটি যেহেতু রস্বীকার দিয়ে, কি দিয়ে? রস্বীকার দিয়ে। তাহলে এই অঞ্জলি শব্দটি যে কোনো শব্দের সাথে থাক না কেন আমরা সবসময় কি করবো? রস্বীকারই ব্যবহার করবো। তাহলে দেখো এই শব্দটা কি হয়েছে, এই যে শ্রদ্ধা, শ্রদ্ধা যোগ অঞ্জলি। তাহলে আমরা এটা কি লিখবো? এটা দীর্ঘিকার কেটে দিব, রস্বীকার লিখবো। তারপর ঠিক এটাও দেখো, এটা ছিল গীত, গীত যোগ অঞ্জলি। হ্যাঁ, তাহলে এটা কি দেবো? দীর্ঘিকারটা ভুল রেখে দিব, রস্বীকার দিব। তাহলে এই অঞ্জলি শব্দটা আমরা যে কোনো শব্দের সাথেই পাবো না কেন কখনোই দীর্ঘিকার হবে না, সবসময় রস্বীকার হবে। যেহেতু অঞ্জলি শব্দটা রস্বীকার কি, কারণ এই অঞ্জলি শব্দের বিশাল একটা অর্থ আছে, এটা আমরা ইচ্ছা করলেই পরিবর্তন করতে পারবো না। তাহলে কখনই কি দীর্ঘিকার ব্যবহার করা আমরা করবো না। অঞ্জলি শব্দটা আমরা যেখানে যে কোনো শব্দের সাথেই পাই না কেন আমরা সবসময় কি করবো? রস্বীকার ব্যবহার করবো, কখনই দীর্ঘিকার ব্যবহার করবো না। যেমন শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, এরকম আরো আর অনেক শব্দ থাকতে পারে। তাই যে কোনো শব্দই থাক না কেন আমরা কি করবো? অঞ্জলি শব্দটা রস্বীকার ব্যবহার করবো। তারপর আরেকটি বানান দেখো, বানানের সূত্র দেখো, যেমন সহযোগিতা। এই সহযোগী, এই সহযোগী শব্দটা কি? হ্যাঁ, এটার সাথে যখন তা প্রত্যয় যুক্ত হবে, এটার সাথে যখন তা প্রত্যয় যুক্ত হবে, তাই এই দীর্ঘিকারটা পরিবর্তিত হয়ে কি যাবে? রস্বীকার হয়ে যাবে। যেমন কি হয়ে যাবে? সহযোগিতা। এই তা প্রত্যয় যুক্ত মূলত বিশেষ শব্দ তৈরি করা। বাংলা বিশেষ্য, বিশেষ্য মেয়ে সর্বনাম অব্যয় কি আছে, এটা ছিল বিশেষ্য, এখানে আমরা এটা কি করলাম? এটা ছিল বিশেষ্য, এখন আমরা করলাম এটা বিশেষ্য। তাহলে এরকম শব্দ, এরকম শুধু সহযোগী না, যে কোনো শব্দই দেখা গেল যদি দীর্ঘিকার থাকে আর এটার সাথে যদি তা প্রত্যয় যুক্ত থাকে, ওই দীর্ঘিকারটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। যেমন আরেকটা সহকারী, যে আপনার সাহায্য করবে সহকারী বলা হয়, এখন সহকারিতা, এটাকে বিশেষণ করবো, বিশেষ্য করবো, তাই কি করবো? সহকারিতা। সব কি হচ্ছে? ওই দিকটা রস্বীকার হয়ে যাবে। তাহলে এই বানানটা একটা সহযোগী যুক্ত সহযোগিতা, খেয়াল করবো। হ্যাঁ, এই বানান বেশিরভাগ ভুল হয় আমরা বিশেষ্য বিশেষণ জড়িত কারণে, অনেকগুলো কারণে বানান ভুল হয়ে থাকে। তারপর আরেকটা দেখো, এই জিবি, এই জিবি বানানটা মূলত যদি আলাদাভাবে হয়, এটা হলো এই যে কোনো পেশা বৃত্তি বোঝাতে এই জিবি শব্দটি দুইটাই দীর্ঘিকার, কিন্তু এটার পূর্বে যদি কোনো কিছু শব্দ যুক্ত হয় তাহলে সরি, এটা একটু বলেছেন, এই জিবি শব্দটি বানানটা হলো মূলত এটা যখন কোনো পেশা বৃত্তি বোঝাবে, কিন্তু এটার পূর্বে, এটা দেখো খেয়াল করো, এটা পরে না, এটার পূর্বে যখন কোনো শব্দ যুক্ত হবে তখন দুইটাই কি হয়ে যাবে? দীর্ঘিকার হয়ে যাবে। দুইটাই কি হয়ে যাবে? দুইটাই। যেমন ধরো একটা উদাহরণ দিই, পেশা জীবী, তাহলে কি হয়ে যাবে? দুটা শব্দ যখন আমরা একসাথে লিখবো, হ্যাঁ, পেশা জীবী, দুইটাই দীর্ঘিকার হয়ে যাবে। এরকম আরো অনেক শব্দ আছে, যেমন আইনজীবী, এটি পেশা বা বৃত্তি অর্থে বোঝাবে। হ্যাঁ, আইনজীবী, এটা দুইটাই কি হয়ে যাবে? দীর্ঘিকার রস্বীকার হয়ে যাবে। এটা ভুল আছে, এই তোমাদের এইরকম ভুল শব্দ দেওয়া থাকবে, তোমরা খেয়াল করে সঠিক শব্দ দিবে। এই যে আইনজীবী, দুইটাই, এই জীবী শব্দটা যে কোনো শব্দের পরে যুক্ত হয় দুইটাই দীর্ঘিকার হয়ে যায়। তারপরে মহিলাজীবী, আর এরকম অনেক শব্দ আছে, মহিলাজীবী, হ্যাঁ, তারপরে মৎস্যজীবী, মৎস্যজীবী, তারপর হলো কৃষিজীবী। এই জীবী শব্দটা কোনো শব্দের পরে থাকলে দুইটাই কি হয়ে যাবে? দুইটাই দীর্ঘিকার হয়ে যাবে, কখনোই রস্বীকার হবে না। আচ্ছা, আরেকটা বানান দেখো, এটা খুবই কমন ভাষা পরীক্ষায়, এই যে প্রাণী, বলছিলাম তোমাদের
এই যে মন্ত্রী শব্দটা, হ্যাঁ মন্ত্রী, এই মন্ত্রী শব্দটা হলো এইভাবে। মন্ত্রী বানানটা মূলত কি হবে, ম দন্ত নয় তয়ের অফলা দীর্ঘিকার, হ্যাঁ দীর্ঘিকার মন্ত্রী। কিন্তু এগুলোর পরে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে এই দেখো মন্ত্রী যুগ সভা, হ্যাঁ তাহলে আমরা সভা শব্দটি যুক্ত করলাম, তাহলে ওই দীর্ঘিকারটা পরিবর্তন হয়ে গিয়ে যাবে, অস্বীকার হয়ে যাবে, মন্ত্রী সভা। তবে হ্যাঁ যদি পূর্বে কোনো যুক্ত হয় তাহলে আর পরিবর্তন হবে না। কি যদি মন্ত্রী শব্দটা পরে কোনো শব্দ যুক্ত হয় তাহলে দীর্ঘিকারটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাবে, একটু অস্বীকার হয়ে যাবে। কিন্তু এটার পূর্বে যদি কোনো শব্দ যুক্ত হয়, এটা তো পরে, কিন্তু এটা যদি পূর্বে কোনো শব্দ হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। যেমন আমি লিখলাম প্রধান মন্ত্রী, তাহলে এই দীর্ঘিকাটা দীর্ঘিকা থাকবে। পূর্বে কোনো শব্দ যুক্ত হলে এটা বানানের পরিবর্তন হবে না, কিন্তু এটার পরে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে দীর্ঘিকার পরিবর্তন কি হয়ে যাবে, অস্বীকার হয়ে যাবে। খেয়াল থাকবে তো। এবং মন্ত্রিত্ব, এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ধরো এরকম মন্ত্রী যোগ তো, এটা কি হবে, এটা অস্বীকার হয়ে যাবে, মন্ত্রিত্ব, হ্যাঁ মন্ত্রিত্ব। কিন্তু পূর্বে এই প্রধান বলো, প্রতিমন্ত্রী বলো, পূর্বে যদি কোনো কিছু যুক্ত হয় তাহলে দীর্ঘিকার থাকবে, এটা পরিবর্তন হবে না। কিন্তু পরে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে দীর্ঘিকার পরিবর্তিত কি হয়ে যাবে, অস্বীকার হয়ে যাবে। আচ্ছা, আর একটা খুব কমন একটি বানান তোমাদেরকে দেখাচ্ছি। এই বানানটা খুবই ইম্পর্টেন্ট। এরকম অনেক শব্দ হতে পারে, পুরস্কার, পরিষ্কার, আবিষ্কার, নমস্কার। আমাদের এই বানানের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, এক জায়গায় হলো দন্ত স এর সাথে যুক্ত অক্ষর ক, এটা কিন্তু যুক্ত করবে না, এই যে যুক্ত অক্ষর, এই যুক্ত আমাদের যুক্ত অক্ষরটাতে আমাদের সমস্যা হচ্ছে। এক জায়গায় কি দন্ত স, এক জায়গায় হলো মূর্ধন্য স, এরকম আরো অনেক শব্দ থাকতে পারে। হ্যাঁ আমি এটা তিনটা চারটা বললাম, আর অনেক শব্দ আছে। তো এখানে কোন স হবে, আসলে এই যে কয়ের সাথে দন্ত স হবে নাকি মূর্ধন্য স হবে, এই ক্ষেত্রে একটা নিয়ম আছে। তোমরা যদি নিয়মটা অনুসরণ করো তাহলে বানানে আর ভুল হবে না। আমি তোমাদের একটু খেয়াল করবো, খেয়াল করে একটু দেখবা, এই যে আমরা যুক্ত অক্ষরটা বিবেচনা করবো, যুক্ত অক্ষরটা বিবেচনা করবো, তাহলে এই যুক্ত অক্ষরটার পূর্বে যে বর্ণটা আছে, তাহলে এই যুক্ত অক্ষরটার পূর্বে কি বর্ণ আছে, র আছে। এই পূর্বের বর্ণের সাথে যদি কোনো কার না থাকে, খেয়াল করে আমরা জানি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এই যুক্ত বর্ণটার পূর্বে যদি কোনো কার না থাকে, দেখো রয়ের সাথে কোনো কার নাই, তাহলে হবে দন্তাস্ব। আর যদি কার থাকে, অর্থাৎ এটা রস্যিকার হোক, দীর্ঘিকার হোক বা উকার হোক, যদি কোনো কার থাকে এটা হবে মূর্ধন্য স। খেয়াল করো, কার থাকলে কি হবে, মূর্ধন্য স হবে, আর কার না থাকলে দন্তাস্ব হবে। যেমন এই বানানটা সঠিক, কারণ কি এই রয়ের সাথে কি নাই, কোনো কার নাই, এই জন্য এটা দন্তাস্ব হবে। এই রয়ের সাথে কোনো কার আছে, কার নাই, এই জন্য কি হবে, এটা দন্তাস্ব হবে। আবার দেখো এই যে আবি, এই বয়ের সাথে কি আছে, রস্যিকার আছে, তাই এটা মূর্ধন্য স হবে। কারণ এই যুক্ত অক্ষরটা পূর্বে কোনটা কি, বয়ের সাথে কি আছে, কার আছে, কার থাকলে মূর্ধন্য স হবে, আর কার না থাকলে দন্ত স হবে। তাহলে আরেকটু উদাহরণ দিয়ে দেখো, এই যে আবিষ্কার, এটা যেহেতু বয়ের সাথে কি আছে, রস্যিকার আছে, তাহলে এটা কি হবে, মূর্ধন্য স হবে, আবিষ্কার। কিন্তু এখানে দেখো নমস্কার, এই যে যুক্ত অক্ষরটার আগে কি আছে, ম আছে, ময়ের সাথে কোনো কার আছে, কার নেই, কার না থাকলে কি হবে, দন্তাস্ব হবে। আর কার যদি থাকে তাহলে এটা মূর্ধন্য স হবে। এই বানানের এই নিয়মটা যদি অনুসরণ করো, এই ক্ষেত্রে এরকম বানান যত বানাই আসো তোমার ভুল হবে না। কি খেয়াল করো, আবার বলি, এই যুক্ত অক্ষরটার পূর্বের যে বর্ণটা আছে, এই বর্ণের সাথে যদি কোনো কার থাকে, কার কাকে বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। যদি কোনো কার থাকে তাহলে মূর্ধন্য অস্বীকার হবে, আর মূর্ধন্য স হবে। আর যদি কোনো কার না থাকে তাহলে এটা দন্ত স হবে। অর্থাৎ যুক্ত যে অক্ষরটা, এই দন্ত স, আমাদের স আছে তিনটা, দন্ত স, মূর্ধন্য স, তালব্য স, যার কারণে আমাদের সমস্যা হয় যে আমরা কোন স ব্যবহার করবো। তো এই স ব্যবহারের নিয়ম আছে, সুনির্দিষ্ট নিয়মগুলো যদি আমরা জানি তাহলে আমাদের ভুল হবে না। তাহলে আমি তোমাদেরকে আবারও বলছি,
এই যুক্ত অক্ষরটার পূর্বের যে বর্ণটা আছে এটার সাথে যদি কোনো কার না থাকে তাহলে হবে দন্তস্ব। আর যদি এই যুক্ত অক্ষরের পূর্বে যদি কোনো বর্ণের সাথে যদি কোনো কার থাকে তাহলে ওটা হবে মূর্ধন্য ষ। যেমন এখানে আবিষ্কার, এই বয়ের সাথে রসিকার আছে, হ্যাঁ, এই জন্য এটা মূর্ধন্য ষ হয়েছে। আবার এখানে দেখো এই যুক্ত বর্ণটির পূর্বে ম আছে, ময়ের সাথে কোনো কার নাই, এই জন্য এটা হবে দন্তস্ব। এরকম আরো অনেক শব্দ থাকতে পারে, তোমরা এটা খেয়াল করবে, কেমন? আচ্ছা, আরেকটা বিষয় হলো এই সহায়ক ব্যবহারের নিয়ম হলো আরেকটা দেখাই। এই সহায়ক ব্যবহারে আমাদের অনেক ভুল হয়, সেজন্য আমি দেখাচ্ছি। কোনো বিদেশি, আমরা জানি আমাদের অনেক একটা ভাষা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির সম্প্রসারণের কারণে অনেক বিদেশি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করছে। এখন কোনো একটা ইংরেজি শব্দ বা বিদেশি কোনো শব্দ যেমন বর্তমানে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির কারণে অনেক শব্দ আমাদের কি হচ্ছে, বাংলা ভাষায় প্রবেশ করছে। এখন ওই শব্দটাকে আমরা বাংলা পরিভাষায় বা বাংলা বর্ণমালায় কি কোন বর্ণ লিখবো, তাহলে আমাদের অনেক শব্দের সমস্যা হয়। যেমন ধরো ইংরেজিতে এস, তারপরে এস এইচ, তারপরে এস এইচ আই, এস এইচ দিলাম, টি আই ও এন শন, হ্যাঁ, এরকম এস আই ও এন শন, বা এস আই ডাবল এস ও এন শন, এরকম অনেক কিছু শব্দের ব্যবহার থাকে। এই ক্ষেত্রে দেখো এইগুলোর জন্য আমরা, হ্যাঁ, এস এইচ টি আই ও এন, হ্যাঁ, এস ডাবল আই এস ও এন শন, এইগুলোর জন্য আমরা তারিখ বা শ ব্যবহার করবো। কি করবো? তারিখ বা শ ব্যবহার করবো। আর শুধু এস এর জন্য আমরা দন্ত স ব্যবহার করবো, কেমন? আর একটা হলো বিদেশি, এই বিদেশি শব্দ লেখার ক্ষেত্রে এই দুইটা বর্ণই সব ব্যবহৃত হবে, একটা হলো দন্ত স, একটা হলো তারিখ বা স। কিন্তু কখনো কি হবে না, কখনো মূর্ধন্য স, এই যে এটাকে আমরা কিন্তু মূর্ধন্য স বলি, এই মূর্ধন্য স কখনোই বিদেশি শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে না। তোমাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে আরো বুঝি। ধরো এটা একটা কি শব্দ বলো তো? এই যে একটা শব্দ, এখন আমরা একটা ইংরেজি, এটা কিন্তু ছিল মূলত ইংরেজি শব্দ, এখন এটা আমরা কি লিখলাম, বাংলায় লিখলাম। এই ইংরেজি শব্দটা, এরকম অনেক ইংরেজি শব্দ আছে না, যেমন রেল স্টেশন বলো, বাস স্টেশন বলো, এইগুলো স্টেশন লেখা থাকে। তাই এইটার ইংরেজি কি ছিল দেখো, স্টেশন। এই স্টেশনটা একটা ইংরেজি শব্দ, এই স্টেশন আমরা কি লিখলাম, বাংলা লিখলাম। এখন দেখবা অনেক জায়গায় এটা এইভাবে লেখা থাকে, এইভাবে লেখা থাকে। তাহলে কি, যেহেতু এটা একটা বিদেশি শব্দ, আর বিদেশি শব্দ যখন আমরা বাংলা বর্ণমালায় লিখবো, তাহলে কখনো আমরা কি করবো না, মূর্ধন্য স ব্যবহার করবো না, কোনো বানানই লিখবো না, হয় দন্ত স হবে, মূর্ধন্য স হবে। এখন আমাদের জানতে হবে আমরা কখন দন্ত স লিখবো আর কখন তালব্য স লিখবো, কখনো কিন্তু মূর্ধন্য স হবে না। এই জন্য আমি একটু আগে বলছি টি আই ও এন, শনের জন্য কি হবে, তালব্য স, এটা তালব্য স হয়েছে। আর এই যে শুধু এস, এস এর জন্য কি হচ্ছে, এটা মূর্ধন্য স, এটা হবে কি দন্ত স। তাহলে এরকম বিদেশি কোনো শব্দ লিখতে গেলে আমরা কি হবে, দন্ত স ব্যবহার করবো, তখন এস এর জায়গায়। শুধু এরকম না, আরো অনেকগুলো আমি বানান দেখাচ্ছি তোমাদেরকে। দেখবা আমাদের স্টুডিওতে এই বানানটা খুব বেশি বেশি বলে রাখে, মূলত এইভাবে লেখে স্টুডিও। আমি তোমাদেরকে বলি, ইংরেজি কোনো শব্দে কখনো মূর্ধন্য স হবে না। মূলত এটা কি ছিল, একটা ইংরেজি শব্দ ছিল, স্টুডিও। এই স্টুডিওটাকে লিখতে গিয়ে আমরা অনেক সময় মূর্ধন্য স দিই, এই বানানটা ভুল। এটা কি হবে, যেহেতু এস, এটা দন্ত স হবে, স্টুডিও, কেমন? এরকম আরো অনেক শব্দ, স্টুডিও, স্টেশন, রেডিও, তারপরে আর এরকম অনেক শব্দ আমরা যখন বাংলা, হ্যাঁ, এই বারবার বলছি, এই শুধু এই এস এর জন্য বাংলা কি লিখবো, দন্ত স লিখবো, আর টি আই ও এন, তারপরে এস আই ও এন শন, এবং এস এইচ, এগুলোর জন্য আমরা কি লিখবো, সবসময় তালব্য স লিখবো, তালব্য স। কখনোই ইংরেজি শব্দ হোক, বিদেশি শব্দ হোক, যখন আমরা বাংলা বর্ণমালা লিখবো, কখনোই মূর্ধন্য স হবে না। এই বানানটা নিয়মটা অবশ্যই খেয়াল রাখবেন, কেমন? এটা পরীক্ষা অনেক সময় আসে। আরেকটা বিষয় এটার সাথে প্রাসঙ্গিক, আমাদের বাংলা ভাষায় ন আছে দুটি, একটা হলো দন্ত ন, আরেকটা হলো মূর্ধন্য ন। একটা খেয়াল দেবা, এই দন্ত ন মূর্ধন্য আমরা অনেকে মনে করি এটা নিচে দিলে এটা দন্ত ন, আর এটা একটু উপরে দিলে মূর্ধন্য। আসলে বিষয়টা এটা না, বিষয়টা হলো মাত্রা। এই দন্ত ন হলো পূর্ণমাত্রা, আর মূর্ধন্য হলো অর্ধমাত্রা, অর্থাৎ এদিকে থাকবে, এদিকে থাকবে। এই মূর্ধন্য হলো অর্ধমাত্রা, আর দন্ত ন হলো পূর্ণমাত্রা।
বর্ণের উপরে যে রেখা বা কষিত হয় এটাকে বলা হয় মাত্রা। তাহলে এই দন্তন্য হলো কি পূর্ণমাত্রা আর মূর্ধন্য হলো পূর্ণমাত্রা। এই নয়ের ব্যবহারটা আমরা বাংলায় ভুল করি। দেখো খেয়াল করে একটু, যেমন ধরো একটা শব্দ গবর্ণ, এই যে শব্দটা, এই শব্দটা মূলত কি এটা ইংরেজি শব্দ, তাই না? গভর্নর শব্দটি কি ইংরেজি শব্দ। এখন আমরা এই যে এখানে একবার দন্তন্য লেখা একবার মূর্ধন্য লেখা, শুধু এটা না, আরো অনেক শব্দ থাকবে। যেমন আমাদের খুব সহজ এই বিষয়টা আমরা অনেক কর্ণের মূর্ধন্য, তারপরে হলো কর্ণের, এই ভুলগুলো আমরা অনেক সময় করি। দেখো এই যে শব্দগুলা গভর্নর, কর্নেল, কর্নার, এগুলো ইংরেজি শব্দ। তো ইংরেজি কোনো শব্দ যখন বাংলায় বর্ণমালায় লিখবো বা বাংলা প্রতিবর্ণী করব, এই প্রতিবর্ণের ক্ষেত্রে কখনোই মূর্ধন্য হবে না, সব সময় কি হবে দন্তন্য হবে। কি হবে সব সময় দন্তন্য হবে। তাহলে এটা শুদ্ধ বানান কি হবে? তাহলে এটা শুদ্ধ বানান হবে দন্তন্য গবর্ণ। হ্যাঁ, এটা কি হবে কর্ণের দন্তন্য। তাহলে এটা কি হবে দন্তন্য কর্নার, অর্থাৎ উপরে মাত্রাইতে হবে পূর্ণ মাত্রা। হ্যাঁ, দন্তন্য মূর্ধন্য পার্থক্যটা কিন্তু মাত্রা, মূলত এটা উপরে নিচের না। তাহলে এরকম, তাহলে আমরা এটাও জানলাম। হ্যাঁ, আমাদের যেহেতু দুটো ন আছে, একটা দন্তন্য একটা মূর্ধন্য ন, তাই বিদেশি কোনো শব্দ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি কম্পিউটার ইত্যাদির কারণে অনেক শব্দ আমাদের হচ্ছে বাংলা অনেক শব্দ আসছে। আমরা যখন বিদেশি কোনো শব্দ বাংলা বর্ণমালায় লিখব তখন সবসময় দন্তন্য ব্যবহার করবো, কখনোই মূর্ধন্য ব্যবহার করবো না। যেমন এই বাংলা নিয়মটা অবশ্যই তোমরা দেখবে। যে এর আগে একটু স্টুডিও আমরা দন্তাস্বরের ব্যবহারটা দেখে আসলাম। যেমন ধরো এখন অনেক শব্দ আসছে, যেমন ফটোকপি মেশিন আসছে, তাই না? ফটোস্টেট, যে শব্দটা আমরা খুব অহরহ ব্যবহার করি। ফটোস্টেট, এখন এটা যদি মূর্ধন্য যদি হবে, কারণ এই ফটোস্টেট একটা ইংরেজি শব্দ, তো তোমাদের এরকম ভুল বানানগুলো থাকবে। তাইলে আমরা সবসময়, যেহেতু ফটোস্টেট একটা ইংরেজি শব্দ, তাইলে এটা আমরা কী করবো সবসময় এটা দন্তন্য স দিয়ে দন্ত সাথে লিখবো, কখনো মূর্ধন্য স লিখবো না। এবং অনেক জায়গায় এই মূর্ধন্য সরা থাকে। ফটো ফটো স্টেট থাকে, এই মূর্ধন্য বিদেশি বাংলায় কখনো মূর্ধন্য স হবে না, সবসময় কী হবে দন্ত স। আচ্ছা, আরেকটি বানান লেখাও। দেখো এই প্রাণী বানানটি এই যে প্রাণী বানানটি সাধারণত কি হবে মূর্ধন্য দিয়ে হয়, এটা হলো শুদ্ধ বানান। প্রয়াকার পা মূর্ধন্য দীর্ঘার কান মূর্ধন্য। কিন্তু আমরা দেখবো এটা এই বানানটার পরে যদি কোনো শব্দ যুক্ত হয়, এই বানানটার পরে যদি কোনো শব্দ যুক্ত হয়, তাহলে এটা কি হয়ে যাবে দীর্ঘটা রস্বীকার হয়ে যাবে, তবে মূর্ধন্যর কোনো পরিবর্তন হবে না। প্রাণী বানানটা সবসময় মূর্ধন্য। যেমন ধরো আমি প্রাণী একটা শব্দ যুক্ত করলাম বিদ্যা, সমস্যা প্রাণীর সাথে কি যুক্ত হলো প্রাণী বিদ্যা, তাই এটা কি হয়ে যাবে রস্বীকার হয়ে যাবে প্রাণী বিদ্যা। যেমন এই প্রাণী বানানটি আলাদাভাবে লিখলে মূর্ধন্য দীর্ঘিকার, কিন্তু এটার পরে যদি কোনো শব্দ যুক্ত হয় তাহলে কি হয়ে যাবে এটা দীর্ঘের পরিবর্তন হয়ে রস্বীকার হয়ে যাবে। এই বানানটা তোমরা খেয়াল রাখবে। তো আমি সামনের ক্লাসে এরকম বানান সংক্রান্ত আরও অনেকগুলো নিয়ম তোমাদেরকে দেখাবো, তোমরা অবশ্যই দেখবে। যেমন এই বানান সংক্রান্ত আরও কিছু নিয়ম দেবো। ক্লাসের লেন্থ একটু বড় হয়ে গেলে আমাদের আপলোড করতে সমস্যা হয়, ওই জন্য আমরা ছোটো ছোটো করে এটার উপরে আরও ক্লাস নেব, বানানোর উপরে আমি আরও অনেক ক্লাস নেব, এগুলো আমরা আপলোড করবো। তো তোমরা সবাই দেখবে, দেখে কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্ট করলে আমরা উৎসাহিত হই যে না আমার স্টুডেন্টরা এই ক্লাসটা দেখেছে, সে এই ক্লাসটা করেছে।
পরে যদি মন্তব্য করো আমরা আরও ক্লাস দেবো। কেমন? এই বানানোর পর আজকে আমি একটা ক্লাস দিলাম, এরকম বানানো আরও অনেক সূত্র আছে। এই সূত্রগুলো যদি আমরা দিই তোমাদেরকে, তাহলে তোমাদের আর বানান ভুল হবে না। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।